কলকাতা ময়দানে তোমরা অনেকবারই হেডলাইনে এসছো বা বিতর্কিত একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে, তো সেই ব্যাপারে তুমি যদি কিছু বলো আমাদের। চান্স দিতে হবে আগে, বাংলার ছেলেকে চান্স না দিলে বাংলা ছেলে দিতে, বাংলা সবার উপরে ছিল আর আছে, সারা জীবন থাকবে। হেই গাইস, ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো আজকে শ্যামমন্ডল দাদাকে নিয়ে চলে এলাম। তো শ্যামমন্ডল দাদা, ওয়েলকাম টু স্পোর্টস বাইটস চ্যানেল। তো শ্যামমন্ডল দাদাকে আজকে আমি কিছু কোশ্চেন করে নেবো। প্রথম কোশ্চেন তোমার কাছে, যে ফুটবল ক্যারিয়ারটা শুরু কি করে করেছিল? ফুটবল ক্যারিয়ার শুরু বলতে মানে ছোটবেলা থেকে মানে বেশি ছোট না, মোটামুটি 14-15 বছর দিয়ে স্টার্ট করেছিলাম। তো আমার পেছনে একজন ছিল যে আমাকে মানে পুশ আপ করেছিল ময়দানে, ওর নাম হচ্ছে সৌমেন দাস, ঠিক আছে। ওই আমাকে ছোটবেলা দিয়ে মানে ফুটবল খেলাতে সব কিছুতেই আমাকে অনেক হেল্প করেছে। এবং ওই প্রথমে আমাকে একজন মানে নিয়ে গেছিলো, খোকন বণিক বলে একজন আছে, ঠিক আছে, ওর কাছে নিয়ে গেলো। তারপরে মিলন সমিতি ক্যাম্পে নিয়ে গেল দীপুদার কাছে, অনেকদিন প্র্যাকটিস করলাম ওইখানে প্র্যাকটিস করার পরে যখন এবার ক্লাব খেলার ইচ্ছা হলো, তো আমাকে বললো তাহলে কোনো ক্লাবে ট্রায়াল হবে। তো আমি গেছিলাম, অনেক ক্লাবে ঘুরেছিলাম, কেউ যখন নেয়নি তখন আমি লাস্ট সিএফসিতে গেলাম। খোকন দা আমায় বললো যে সিএফসিতে তো গেলাম। ফার্স্ট দিনেই আমাকে দেখে রঘুদা পছন্দ করেছিল, ওইখান দিয়েই আমার স্টার্ট। তো এই যে এতদিন একটা খেলোয়াড় জার্নি, তো এখন হয়তো তুমি খেলার শেষের দিকে চলে এসছো বা ছেড়ে দেবে, কিন্তু আগের দিকের কথা বলি, ছোটবেলায় মানে একদম শুরুর দিকের কথা বলি, পারিবারিক সাপোর্টটা কতটা পেয়েছিল? পারিবারিক সাপোর্ট বলতে দেখো, আমার পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না, ঠিক আছে। কিন্তু এই যে ছেলেটার কথা আমি বললাম যে সৌমেন দাস, এ আমাকে অনেক হেল্প করেছে। তারপরে দীপুদা, ছোটবেলায় হয়তো ঠিকঠাক আমরা খাওয়া দাওয়া পেতাম না, এ অনেক সাপোর্ট করেছে। দীপুদা অনেক রোজই মোটামুটি খাওয়াতো, ভালো মন্দ খাওয়া দিত, ক্লাবে হাত খরচা দিত, পয়সা দিত। এইভাবেই কেটে গেছে আমার জীবন, মানে ছোটবেলার লাইফটা। তো পড়াশোনার পাশাপাশি কেমন ভাবে খেলাটা চালিয়ে যেতে? পড়াশোনার মাঝে যেমন দেখো, পড়াশোনা করতাম টুকটাক, তার মাঝখানেও খেলাধুলা করতাম। পড়াশোনা অতটা মনও ছিল না, যেহেতু খেলার দিকে পুরো মনটাই খেলার দিকে ছিল। শুধু ভাবতাম যে খেলায় যদি কিছু করতে পারি। আজ খেলায় কিছু করতে পেরেছি বলেই আর কি চাকরি বাকরি সবই পেয়েছি খেলার থ্রুতে। তাই পড়াশোনাটা অত ভালো হয়নি। তো পরবর্তী কোশ্চেনে চলে আসি। তো কলকাতা ময়দানে যদি বলি যে ডেবিউ ম্যাচ বা কোন ক্লাবের হয়ে তুমি কলকাতা ময়দানে প্রথম ডেবিউ করেছিলে? সিসিএফসি। তো সেই ম্যাচে কিছু স্মরণীয় মুহূর্তের কথা যদি বলে, তুমি কিছু মানে যদি বলতে চাও আর কি, প্রথম ম্যাচ কলকাতা ময়দানে, জীবনে হয়তো অনেকটা আনন্দ লেগেছিল যে প্রথম ম্যাচ খেলছি। প্রথম ম্যাচ বলতে ফার্স্ট ম্যাচে আমি ড্রেস পেয়েছিলাম, ঠিক আছে। তারপরে আবার অনেকগুলো ম্যাচে আমি ড্রেস পাইনি, কিন্তু এই ম্যাচগুলো সব বৃষ্টির জন্য, তখন খেলা তো বৃষ্টির জন্য সব ক্যান্সেল হয়ে গেছিল। পরবর্তী কোশ্চেন যেটা আমার একটু মোহামেডানকে নিয়ে আসি আর কি, যে মোহামেডানের হয়ে আই লিগ খেলেছো, কিন্তু বর্তমানে আমরা দেখেছি যে মোহামেডান কিছুটা হলেও এই বাংলার ফুটবলের মূল শক্তি থেকে বেরিয়ে গেছে। তো সেইখান থেকে মোহামেডানের হয়ে আই লিগ খেলাটা তুমি যদি বর্ণনা করো তখনকার দিনে আর কি। মোহামেডান আগাগোড়ায় ভালো টিম করে, কিন্তু ভালো টিমের মাঝখানে ওরা যেগুলো এজেড প্লেয়ার বেশি নেয়, যে কারণে ওদের টিমের সাফল্য কম। কারণ খুবই যেমন বলতে যে প্লেয়ারগুলো ইস্টবেঙ্গল মোহনবাগান খেলে দেওয়ার পরে ছেড়ে দেওয়া, সেই সব প্লেয়ারগুলোকে মোহামেডান নেয়। এই জন্যই মোহামেডান টিমের সাফল্য নেই। যারা যদি নতুন প্লেয়ার নেয় তাহলে নিশ্চয়ই এই টিমটা সাফল্য হবে। পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু এরা টিম করতে পারে না। তো দাদা, এবার পরবর্তী প্রশ্নে চলে আসি। তো তুমি তো একদম খেলোয়াড় জীবন একদম শেষের দিকে চলে এসো, তো তুমি সাউথের একটা মানুষ, সেখান থেকে সাউথের ফুটবলারদের নিয়ে তোমার কি কোনো কিছু ভাবনা আছে? ভাবনা বলতে দেখো, সব প্লেয়ারেরই নিজস্ব জায়গার কিছু ছেলে উঠুক, সবাই চায়। আমিও চাই যে আমাদের সাউথের ছেলেরা উঠুক, নাম করুক, জায়গা করুক, বাবা মার নাম উজ্জ্বল করুক। কিন্তু সেই তুলনায় আমাদের সাউথের ছেলেরা মানে ব্যাকিং পাওয়ারটাই নেই। আমাদের সাউথে অনেক বড় বড় প্লেয়ার আছে, তারা চাইলে হয়তো আমাদের সাউথের ছেলেরা ওপর দিকে যেতে পারে, কিন্তু সেইভাবে কেউ সাপোর্ট করে না। তো আমার মতে আমার বয়সে যেসব ছেলেরা আছে, তারা যদি সাপোর্ট করে এইসব ছোট বাচ্চাদের, তো আমার মতে এরা নিশ্চয়ই কিছু করতে পারবে। আমাদেরও তো কিছু ছিল না, আমরাও অনেক গরিব ঘর দিয়ে এসেছি, অনেক কষ্ট করেছি, আমাদেরকেও কেউ নিশ্চয়ই সাপোর্ট করে যেতে।
তাই আমরা এত জায়গায় এসেছি। তো আমার মতে এখানে অনেক প্লেয়ার আছে যারা সাপোর্ট যদি খুব ভালোভাবে করে তো সাউথের ছেলেদের জন্য খুবই ভালো হবে, যেখানে নর্থ থেকে দেখছি আমরা অনেক ছেলেই উঠছে। তো দাদা পরবর্তী কোশ্চেনটা যেটা আছে যে তুমি সন্তোষ ট্রফি খেলেছো, সেইখানে বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলা, সেটা তুমি যদি কিছু আমাদের এক্সপ্লেন করে বলো। আমি যে সময় সন্তোষ ট্রফি করেছিলাম তখন সন্তোষ ট্রফিতে মানে বড় টিমের প্লেয়াররাও খেলতে পারতো। এখনকার তো সন্তোষ ট্রফি দেখেছি বড় টিমের আই লিগের কোনো প্লেয়ার অ্যালাউই নেই। আমার সময় সব বড় বড় প্লেয়ার খেলেছে। আমাদের তখন বাংলার টিম মানে দারুণ ছিল। সেই সময় আমার সঙ্গে স্টপার ছিল সঞ্জীব মারিয়া, গোলকিপার ছিল সন্দীপ নন্দী, কল্যাণ চৌবে, তোমার সৌমিক দে, রহিম নবী, আরো ভালো ভালো প্লেয়ার ছিল, দিব্যেন্দু বিশ্বাস। তো এইরকম প্লেয়ারদের নিয়ে আমরা তখনকার সময় ফাইনাল খেলেছিলাম। কিন্তু এখনকার সময় এত মানে আমাদের বাংলার টিম এত লো কোয়ালিটি হয়ে গেছে যে বাইরের ছেলেরা বাইরের টিমরা আসে আর আমাদের মেরে দিয়ে চলে যায়। তখনকার সময় ছিল না, তখনকার সময় বাইরের স্টেটের ছেলেরা আমাদেরকে দেখলেই আগেই হেরে যেত। কিন্তু এখন তো হবে না, এখন তো পুরো টোটালি আলাদা। এখন বাংলার ছেলেদেরকে যতটা পারছে বাংলার লোকরাই পিছনে ফেলে দিচ্ছে। এই জন্যই আমাদের টিমগুলোর এই অবস্থা। তো দাদা আমরা দেখি তোমাদের সময় ইন্ডিয়া টিমে বিশেষ করে বেশিরভাগই বাঙালি প্লেয়াররাই খেলতো, কিন্তু এখন আমরা দেখছি বেশিরভাগ সব মণিপুরি বা বলো নর্থ ইস্টের ছেলেরা খেলছে, যে বাঙালিরা যেন কোথাও মূল স্রোত থেকে হারিয়ে যাচ্ছে। সেটা কেনটা কারণ আমরা দেখছি যে এই মোহনবাগানে আগে এবছর দেখলাম যে শুভ ঘোষ, শেক্সাইলের মতো তরুণ প্লেয়াররা উঠছে, কিন্তু উঠে সেই আইএসএল এর মতো ফ্র্যাঞ্চাইজি টিমগুলো যখন তখন তারা খেলার সুযোগ পাচ্ছে না। এটাই কি কারণ? নিশ্চয়ই। দেখো, যখনই তুমি বাংলার ছেলেদেরকে বলো, যখনই তুমি সাপোর্ট করবে না, খেলার জায়গা দেবে না, তারা তার খেলাটা দেখাবে কি করে যে আমি খেলতে পারি? তো সেই জায়গাটা তোমাকে দিতে হবে। যেমন এই শেখ সাহিল বলো, ওই যে আরো যেসব বাংলাদেশ শুভ ঘোষ, এদেরকে কিন্তু মোহনবাগান চান্স দিয়েছে বলেই কিন্তু ওরা দেখাতে পেরেছে যে আমরা খেলতে পারি। তো সেই জায়গাটা তোমাকে আগে দিতে হবে। আর এই আইএসএল এর কথা যে বলছো, আইএসএল খেলাটা পুরো টোটালি ফরেনারদের উপর বেস করেছে। ফ্র্যাঞ্চাইজি প্রচুর টাকা, ফরেনার যখন বেশি হয়ে যাবে বাংলা ছেলে চান্স পাবে না। তারপরে বাংলা ছেলে চান্স পাবে কোথা দিয়ে? এখন মণিপুরি, মিজোরামি এইসব ছেলেদেরকে বেশি নিয়ে লাফালাফি হয়। আমার বাংলার ছেলে মিজোরাম বলো মণিপুর বলো কারোর চেয়ে কম না। আগে বাংলার ছেলে সবাই সব স্টেটে গিয়ে বাংলার ছেলেই খেলতো। এখনো তুমি গোলকিপার দেখো না, গোলকিপার সব জায়গায় তুমি বাঙালি গোলকিপার। তার মানে বুঝতে হবে যে এখনো বাংলার ছেলেরা শেষ হয়নি। এই তোমাকে চান্স দিতে হবে আগে। বাংলার ছেলেকে চান্স না দিলে বাংলা ছেলে দিতে, বাংলা সবার উপরে ছিল আর আছে, সারা জীবন থাকবে। তো দাদা আমরা তুমি এত বছর খেলছো, আমরা তোমার খেলা দেখেছি, আগের বছরও দেখেছি এবং অনেকদিন ধরেই দেখছি। তো কলকাতা ময়দানে তোমরা অনেকবারই হেডলাইনে এসছো বা বিতর্কিত একটা চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তো সেই ব্যাপারে কেন হঠাৎ করে এইরকম যে মানে উঠে আসাটা, সবাই তোমাকে এরকম ভাবে দেখেছে বা তুমিও কিছু করেছো যে এমন কিছু, তো এই ব্যাপারে তুমি যদি কিছু বলো আমাদের। দেখো, খেলার সময় আমার এমনি অনেক টেম্পটেড থাকি, তার মধ্যে এইসব ঝামেলা হয়। এই কারণে যখন টেম্পটেড হয়ে যায়, এইসব বাজে ডিসিশন যখন হয় তখনই এগুলো হয়। আর তার উপরে আমাদের কলকাতা ফুটবলের রেফারির মান খুবই পুয়ার। এত বাজে রেফারিং করায় যে তখন আর মাথা ঠিক রাখা যায় না। এই রেফারিদের ভুলভাল সিদ্ধান্তের জন্যই সব হয়। তাও যতটা পারি নিজেকে বাঁচাবার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, কারণ এত ভুলভাল ডিসিশনে মাথা ঠিক রাখতে পারি না, সেই জন্যই এইসব ঝামেলা। তো দাদা, তো তোমার খেলোয়াড় জীবন তো আর কি খেলাটা কন্টিনিউ করতে চাও না এবার কোচিং লাইনেও আসতে চাও? দেখো, ফুটবল হচ্ছে ফিটনেসের ব্যাপার, ঠিক আছে? ফিটনেস তোমার যতদিন থাকবে তুমি খেলতে পারবে, ফিটনেস না থাকলে তুমি খেলতে পারবে না। তো আমার আশা করি যতদিন ফিটনেস থাকবে খেলবো, তারপরে নিশ্চয়ই কোচিং করার কথা ভাববো। তো কোচিং যদি তোমার এই ক্ষেত্রে জিজ্ঞেস করি, তো কোচিং এর জন্য কি তুমি কি বেছে নিচ্ছ যে যেমন একটা কথা বলি, আমি আগে ওটা কোশ্চেন করলাম সাউথ জোনের ব্যাপার, তুমি কি এরকম সাউথ জোনের ওপরই কোচিং করতে চাও নাকি কলকাতা ময়দানে কোচিং করার চেষ্টা করবে? আমার ইচ্ছা আছে এরকম কিছু? আমার ইচ্ছা হচ্ছে কিছু বাচ্চা তোলা। যদি কিছু বাচ্চা ওঠে সাউথ দিয়ে বলো, যেখানেই বলো, যদি কিছু বাচ্চা ওঠে নিশ্চয়ই আমাদের বাংলার লাভ। কারণ এখন তো দিনকে দিন বাংলার ফুটবল হারিয়ে যাচ্ছে। তো আমার ইচ্ছা আছে যদি কিছু বাচ্চা তুলি তো
বাংলা বাংলা আগেরকার যে প্রাধান্য ছিল সেটা যদি রাখতে পারা যায়, সেটা আমাদের বাংলার জন্য খুবই ভালো। তো আমি চাই যে আমি কেন যে কেউই করুক, কিন্তু বাংলার জন্য কিছু লাভ যদি হয় সেটা করা উচিত। তো দাদা এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসলো হুট করে, যে ইউথ ডেভেলপমেন্টটা এখন ফুটবলের জন্য কতটা প্রয়োজন আর কি তুমি বলে মনে করছো? না তুমি আদিন খেলেছো, তোমার অভিজ্ঞতা বেশি, তুমি জানো। দেখো তুমি বলতে গেলে দেখো ফরেন কান্ট্রি দেখছো, এরা কিন্তু এর উপরেই বেস করে চলছে। যখনই তোমার পরিকাঠামো ভালো হবে তখনই তোমার জায়গাগুলো স্ট্রং হবে, যেটা আমাদের নেই। ফরেনারদের দেখো, ওরা ফিজিক্যালি আমাদের দিয়ে অনেক স্ট্রং। কেন স্ট্রং? ওরা ছোটবেলা দিয়ে কিভাবে কি তৈরি করতে হবে ওরা জানে। আর আমাদের ছোটবেলা দিয়ে কিভাবে কি করলে আমরা দুটো খাবার পাবো সেটা ভাবি। বাড়ির লোক ভাবে যে আমি আজকের দিন যদি না আনি আমার বাচ্চারা খাওয়া পাবে না। তো এইভাবেই যদি আমাদের পরিকাঠামো চলতে থাকে, জীবনে কোনোদিনও আমাদের ফুটবলের উন্নতি হবে না। তো আমাদেরকে আগে মেন নিচে ভিতটাকে স্ট্রং করতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদেরকে ছোটবেলা দিয়ে ছেলেগুলোকে তৈরি করতে হবে। তো তৈরি করতে গেলে আমাদের পরিকাঠামো ঠিক করতে হবে আগে। তো এর জন্য মানে আমি কি বলবো, যে কোনো মানে একাডেমি বলো, ক্যাম্প বলো, যাই বলো, তারা আগে বাচ্চাদেরকে কিভাবে স্ট্রং তৈরি হবে সেইটার উপরে মনোযোগটা দেওয়া। তো দাদা তোমার এবার খেলোয়াড় জীবন নিয়ে আবার চলে আসি। তো তোমার যদি জীবনের সেরা ম্যাচ আমরা বলি, তো কোনটা মনে হয়েছে যে এতদিন খেলার জীবনে যে সেরা ম্যাচ খেলে যে ভালো লেগেছে, এরকম কিছু যদি বলতে চাও? জর্জ থাকাকালীন একটা ম্যাচ ছিল, মোহামেডান ভার্সেস জর্জ ম্যাচ, সল্টলেক স্টেডিয়ামে। আমরা 8 ম্যাচে 0 ছিলাম সেই সময়। তো কোচ ছিল রঘুনন্দী। ওনার মানে মানে মনের অবস্থা খুব খারাপ ছিল, উনি খুবই দুঃখে ছিল, উনি দাড়ি বাড়িও কাটছিল না। উনি যে মাকে ভালোবাসে সেই মায়ের কাছে প্রার্থনা করেছে যে আমি যদি এই জর্জকে সেভ না করতে পারি আমি দাড়ি কাটবো না। তো সেই সময় আমাদেরও মানে ছেলেদেরও মন খুব ভেঙে গেছিল যে 8 ম্যাচ 0, তো আমরা হয়তো নেমে যাব। সবাই জানে জর্জ নেমে যাবে। তো সেই সময় এটা সল্টলেক স্টেডিয়ামে মোহামেডান ভার্সেস জর্জ ম্যাচ। তো আমি খেলতে যখন এসেছিলাম, তো রঘু স্যারের ছেলে আমায় বলছে যে বাবার খুব মন খারাপ, যে আজকের ম্যাচটা হয়তো হেরে যাব। তো আমরা বলেছিলাম হেরে যাব কেন, ম্যাচ খেলতে হবে আমাদের সবাইকে। তো রঘুদা তখন ফরেনারদের খেলায়নি, ঠিক আছে? ফরেনার বলছে ফরেনার আমি খেলাবো না, আমি বাঙালি ছেলেদের খেলাবো। তো আমাদেরকে বাঙালি ছেলে, আমাদের সব বাঙালি ছেলেরাই আমরা খেলেছিলাম, কিন্তু ওই ম্যাচটা আমরা 2-1 জিতেছিলাম। ওই ম্যাচে পশ্চিম সরকার একটা দারুণ বল দিয়েছিল, মানিক বর্মন বলে একজন গোল করেছিল। তারপরে ওদের মোহামেডানের জিতেন রায় গোল করেছিল, 2-1 হচ্ছিল। তারপরে আমি একটা ফ্রি কিক থেকে হাফ গ্রাউন্ড দেবে একটা গোল করেছিলাম। ওই ম্যাচটা আমরা 2-1 জিতেছিলাম। তো ওই ম্যাচটা আমার মাথায় এখনো আছে যে আমার জীবনের সেরা ম্যাচ ওটাই ছিল। তো দাদা একদম শেষ কোশ্চেন যেটা তোমায় করব, যে তোমার মানে ভবিষ্যতের প্ল্যান কি যদি বলি, তো সেই বিষয়ে যদি আমাদের কিছু বলো। আমার ভবিষ্যতের প্ল্যান দেখো, আমি তো সার্ভিস করি। তো আমার ভবিষ্যতের প্ল্যান বলতে গেলে দেখো, আমার ইচ্ছা, খুবই ইচ্ছা, যদি কিছু বাচ্চা ছেলে তুলে আনা যায়। কারণ যদি কিছু বাচ্চা একটু তোমায় থামাচ্ছি, এই ক্ষেত্রে জিজ্ঞেস করি, তুমি কোনো মানে সাউথে একাডেমি গড়ে তোলার চেষ্টা করবে কি? নিশ্চয়ই, আমার তো সাউথে একটা একাডেমি খোলার খুব ইচ্ছা আছে, এবং আমার সাথেও আছে অনেক ছেলে, যেমন সুরাজ মন্ডল আছে, কুন্তল আছে, লালটু আছে, এরকম অনেক ছেলেই আছে যারা মানে একটা একাডেমি বলো, ক্যাম্প বলো, আমরা খুলতে যাচ্ছি। তো মানে সাউথের ছেলে নিয়ে এই একাডেমিটা খুললে হয়তো সাউথের ছেলেদের অনেক লাভ হবে, অনেক ছেলে উঠবে। এবং মানে দেখো আমাদের এখানে অনেক ট্যালেন্টেড ছেলে আছে যারা হয়তো সেই মতো সুযোগ পায় না ক্লাব খেলা। আমার আশা আছে এইসব ছেলেগুলোকে তুলে নিয়ে গিয়ে প্রিমিয়ার খেলা হয়। তো আশা করি আমি মানে পারবো। তো অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য, এবং আমরা চাই যে বাংলা থেকে আরো ফুটবল, বিশেষ করে নর্থ থেকে তো উঠছে, সাউথ থেকে অনেক ফুটবল। তো অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।